তাইলে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি। তাহলে আজকে আমাদের চ্যাপ্টার হলো রেফ্রিজারেন্ট। এই রেফ্রিজারেন্টের প্রয়োজনীয়তা, প্রকার, রেফ্রিজারেন্ট চার্জের প্রয়োজনীয়তা, রেফ্রিজারেন্ট চার্জের প্রকারভেদ, জি স্যার। চার্জের প্রকারভেদগুলোর বর্ণনা সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ রাজু, শুনতে পাইতেছো তোমরা? জি স্যার। আবার বোধহয় স্ক্রিন আউট হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। এখন দেখতে পাইতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে রেফ্রিজারেন্ট বা হিমায়িত যন্ত্রের তাপ সঞ্চালনকারী ফ্লুইড হলো রেফ্রিজারেন্ট, অর্থাৎ যে তাপকে সঞ্চালন করে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে, তাপ স্থানান্তর করে বা ঠান্ডা করে, তার মূল জিনিসটা হলো রেফ্রিজারেন্ট। হিমায়িত যন্ত্রে রেফ্রিজারেন্ট না থাকলে তার দ্বারা তাপ স্থানান্তর করা সম্ভব না, অর্থাৎ যে ঠান্ডাটা আমরা পাই সেই ঠান্ডাটা পাবো না, যার জন্য এই জন্য রেফ্রিজারেন্ট চার্জ করা অতীব গুরুত্বপূর্ণ। হিমায়ন যন্ত্রে রেফ্রিজারেন্ট চার্জ থাকে। নতুন কোনো হিমায়ক যন্ত্র যদি আমরা ক্রয় করি তাহলে এটাতে আগে থেকেই রেফ্রিজারেন্ট চার্জ করা থাকবে, বিধায় আমরা বাসায় নিয়ে শুধু বিদ্যুৎ সাপ্লাই দিলেই ঠান্ডা পাইতে থাকি। আর এই হিমায়কটা কোনো প্রকার লিক বা কোনো সমস্যা, চোকিং বা কম্প্রেসার যদি পুড়ে না যায় তাহলে এই হিমায়কটা নষ্ট হয় না বা এটা চেঞ্জ করতে হয় না বা নতুন করে চার্জ করতে হয় না। যদি কোনো কারণে এই রেফ্রিজারেন্ট প্লান্টে কোথাও লিক হয় অথবা কম্প্রেসার জ্বলে যায় বা চোকিং হয়, চোকিং মানে ব্লক হয়ে যাওয়ার কা, আংশিক ব্লক হতে পারে, পুরো ব্লক হতে পারে, এই চোকিং হয়, তাহলে এটা অবশ্যই আবার এটাকে মেরামত করে রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। রেফ্রিজারেন্ট চার্জ সূত্রটা কি, প্রয়োজনীয়তাটা কি? রেফ্রিজারেন্ট চার্জ অবশ্যই করতে হবে, না হলে আমরা ঠান্ডা পাবো না, যেটা আমাদের রেফ্রিজারেটর ব্যবহারের মূল উদ্দেশ্য। এই চার্জ কিভাবে করা যায়? এই চার্জটা আমরা যে হিমায়কটা ব্যবহার করি এটার দুইটা রূপ আছে, আমরা জানি। একটা রেফ্রিজারেন্টের দুইটা রূপ, অর্থাৎ গ্যাস আকার বা ভেপার আকারে থাকে অথবা লিকুইড আকারে থাকে। এই একটা সিলিন্ডারের মধ্যে এরা এইভাবে থাকে। আমরা যে সিলিন্ডারের রেফ্রিজারেন্টের অধ্যায় পড়ছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে রেফ্রিজারেন্টটা তরল রেফ্রিজারেন্ট আকারে জমা থাকে। এই তরল রেফ্রিজারেন্ট অথবা বাষ্পীয় রেফ্রিজারেন্ট, এই দুই ভাবে হিমায়কই চার্জ করা যায়। তাহলে বাষ্পীয় বা ভেপার রেফ্রিজারেন্ট চার্জ এটা কিভাবে করা হয়? এটা হলো সাকশন লাইন দিয়ে বা চার্জিং লাইন দিয়ে এই রেফ্রিজারেন্টটা চার্জ করতে হয়। এই অবস্থায় সিলিন্ডারটা থাকবে খাড়া অবস্থায়, অর্থাৎ খাড়া অবস্থা যদি থাকে তখন সে বাষ্পীয় হিমায়ক সে শোষণ করবে এবং কম্প্রেসার চলতে থাকবে, সেখানে সাকশন লাইনের মাধ্যমে সে টানতে থাকবে, সেইটা সিলিন্ডার থেকে বাষ্প হিমায়ক যেতে থাকবে এবং আস্তে আস্তে গ্যাস চার্জ হতে থাকবে। এবং এইটা আমরা যখন চার্জ করব, ভেপার রেফ্রিজারেন্ট যখন চার্জ করব তখন অবশ্যই এটাকে চালু অবস্থায় রাখতে হবে, সিস্টেমটা চালু অবস্থায় থাকবে। তাইলে আর যদি লিকুইড চার্জ করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে হলো রেফ্রিজারেটরটাকে উপর করে, অর্থাৎ উপরে মাথাটা নিচের দিকে দিয়ে তারপর ওইখান থেকে তরল হিমায়ক চার্জ করতে হবে। এই অবস্থায় আমাদের কম্প্রেসারটা বন্ধ অবস্থায় থাকবে এবং এটাকে ওজন করে মাইপে এটাকে বন্ধ অবস্থায় এই পরিমাণ মতো একটা রেফ্রিজারেটরের গায়ের মধ্যে লেখা থাকে এটা 100 গ্রাম বা 120 গ্রাম হিমায়ক নেই। এই জন্য একটা ডিজিটাল মেশিনের উপর এটাকে রেখে তরল রেফ্রিজারেন্ট ছেড়ে দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পরে এখানে ওজনটা দেখা পর্যাপ্ত রেফ্রিজারেন্ট চলে যাবে, তখন হলো এটা বাল্বটাকে বন্ধ করে তখন রেফ্রিজারেটরটা বা এসিটাকে চালু করতে হবে। চালু করলেই এটা তরল যে সমস্ত প্লান্টে রিসিভার না থাকে সেই সকল প্লান্টে হলো আমরা ভেপার রেফ্রিজারেন্ট চার্জ করি, আর যে সমস্ত প্লান্টে রিসিভার থাকে সেই সকল প্লান্টকে আমরা লিকুইড রেফ্রিজারেন্ট দিয়ে চার্জ করি। আর লিকুইড রেফ্রিজারেন্ট দিয়ে চার্জ করলে অতি দ্রুত চার্জ করা যায়, ভেপার দিয়ে চার্জ করলে অনেক সময় লাগে। তার জন্য সময় বাঁচাবার জন্য এবং দ্রুত কাজটা করার জন্য এই লিকুইড চার্জ সিস্টেমটা ব্যবহার করা হয়। আর বিশেষ করে রেফ্রিজারেটর যদি হয় যে সমস্ত প্লান্টে অল্প হিমায়ক থাকে সেই সমস্ত প্লান্টে ভেপার চার্জ করা সুবিধাজনক বা ভেপার চার্জ করা ভালো, সহজ হয় কাজটা, চেক করতে থাকবে ঠান্ডা হইতেছে কিনা আর চার্জ করতে থাকবে। তাহলে এই রেফ্রিজারেন্ট আমরা কিভাবে চার্জ করতে পারি? দুইভাবে। কিভাবে চার্জ করতে পারবো রেফ্রিজারেন্ট? দুইভাবে হলো ভেপার চার্জ, লিকুইড চার্জ। ঠিক আছে, এই চার্জ করা যাবে। চার্জিং পদ্ধতি, এই চার্জ
হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আগের এই অংশে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, না স্যার। তাহলে চার্জিং পদ্ধতি, এখন এই চার্জটা করতে গেলে আমাদের কিভাবে আয়োজন করে, কি কি জিনিসের আয়োজন লাগবে? তাহলে রেফ্রিজারেন্ট চার্জ করার পূর্বে সিস্টেমটা লিক নাই এই ব্যাপারে নিশ্চিত হইতে হবে, এবং কোনো যান্ত্রিক সমস্যা নাই, ত্রুটি নাই, অর্থাৎ কম্প্রেসারও ভালো আছে, সমস্ত জিনিস কি বলে যে কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সটেনশন ডিভাইস ব্যবহার করার এই লাইন সম্পূর্ণ ক্লিয়ার আছে, এবং এই অবস্থায় এটা মানে লিক প্রুফ আছে, অর্থাৎ লিক নাই। লিক থাকলে তো আমাদের রেফ্রিজারেন্ট চার্জ করে লাভ হবে না। তার জন্য এটা যখন নিশ্চিত হইতে পারবো যে লিক নাই, তখন হলো আমরা দ্বিতীয় কাজে যাব, সেটা হলো রেফ্রিজারেন্ট চার্জ করা শুরু করব। যে সমস্ত রেফ্রিজারেন্ট পরিবেশ বান্ধব নয়, যেমন সিএফসি, যে গ্যাসটা অলরেডি আমাদের মার্কেট আউট করে দেওয়া হয়েছে, এইচএফসি আগামী 2030 সালের মধ্যে এটা আউট হয়ে যাবে মার্কেট থেকে। সিএফসি মানে হলো ক্লোরো কার্বন, তারপরে এইচএফসি মানে হাইড্রোক্লোরো কার্বন, এইচএফসি এটা হলো হাইড্রোফ্লোরো কার্বন। এই জাতীয় হিমায়কগুলোকে বায়ুমণ্ডলে ছাড়া যাবে না, এই ধরনের হিমায়ক ছাড়লে পরে বা পরিবেশের ক্ষতি করে। তাইলে তো হিমায়ক যদি থাকে তাহলে রিকভারি ইউনিটের মাধ্যমে এটাকে রিকভারি করে নিয়ে তারপর আমরা নন সিএফসি অর্থাৎ পরিবেশ বান্ধব এই ধরনের হিমায়ক গুলাকে চার্জ করব। তাহলে এখন প্রথম কি করতে হবে, একটা কম্পাউন্ড গেজের কাটা দেখতে হবে, এটা -29.9 ইঞ্চ অফ মার্কারি, অর্থাৎ পারদ স্তম্ভে দেখানোর পর কম্প্রেসারকে আধা ঘন্টা ভ্যাকুয়াম পাম্প চালাতে হবে। ঠিক আছে, আধা ঘন্টা ধরে কম্প্রেসারকে ওই সিস্টেমটাকে ভ্যাকুয়াম করতে হবে, এবং -29.9 ইঞ্চ অফ মার্কারি আনার পরে আসার পরে এই ভ্যাকুয়াম পাম্প বন্ধ করব। ভ্যাকুয়াম পাম্প বন্ধ করার পরে গ্যাস ম্যানিফোল্ড বন্ধ অবস্থায় 5 থেকে 10 মিনিট আমরা অপেক্ষা করব। 5-10 মিনিট আমরা কি দেখব? 5-10 মিনিটে আমরা হলো দেখবো এই ভ্যাকুয়ামটা ভাঙে কিনা, অর্থাৎ ভ্যাকুয়াম করা মানে কি, বায়ু শূন্য করে ফেলছি, বায়ু শূন্য ওই অবস্থাটা সে ধরে রাখে কিনা। যদি কোথাও কোনো লিক থাকে তাহলে আবার এই 5 মিনিটের মধ্যে আবার এই রেফ্রিজারেন্ট প্লান্টের মধ্যে বাতাস ঢুকবে, এবং এই 2-4-5 মিনিটের মধ্যে এটা প্রেসার বাইরে যাবে, অর্থাৎ -29.9 ইঞ্চ অফ মার্কারি এটা আর থাকবে না। যদি ঘটনা ঘটে তাহলে বুঝবো যে এটাতে লিক আছে, এখনো কাজ করা উপযুক্ত না, এটাকে মেরামত করতে হবে। যদি দেখা যায় যে না, এটা ওই ভ্যাকুয়াম ভাঙে নাই, ভ্যাকুয়াম ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, তখন হলো কি আমরা এই ইয়াতে কি বলে এটাকে, রেফ্রিজারেন্ট সিস্টেমটাকে আমরা চার্জের উপযুক্ত বলে মনে করব। যদি গেজের কাটা উপরে না ওঠে তবে বুঝতে হবে যে ভ্যাকুয়াম ভালোভাবে আছে বা সম্পূর্ণ সিস্টেম লিক প্রুফ, অর্থাৎ লিক নাই। তারপর পূর্বে হিমায়ক যন্ত্রে যে পরিমাণ রেফ্রিজারেন্ট ছিল, অর্থাৎ এই রেফ্রিজারেন্টটা চার্জ করার সময় আমরা খেয়াল করব যে কোম্পানিতে এই হিমায়কটা এবং কোন হিমায়কটা যেত নাম্বার, অর্থাৎ R12 না R134 না R22 না R600, যে হিমায়কটাই সেখানে লেখা থাকবে ওই হিমায়কটাই এবং যেত পরিমাণ লেখা থাকবে। যদি লেখা থাকে R680 গ্রাম, তাহলে R600A এই রেফ্রিজারেন্টটা ব্যবহার করতে হবে, আর 80 গ্রাম হিমায়ক শুধু দিতে হবে। বাস এতটুকু দিলেই আমাদের কাজ, গ্যাস চার্জ ঠিক হয়ে যাবে। তারপরেও যদি কিছু লাগে সেই ক্ষেত্রে আমরা হলো গিয়া এই এটা ব্যবহার করব, ওই সাকশন লাইন দিয়ে কিছু হিমায়ক দিব। হ্যাঁ, এখন আমরা যদি এই বন্ধ অবস্থায় যদি এই পরিমাণ রেফ্রিজারেন্ট সিলিন্ডারে প্রবেশ না করে, তবে চালু করে আস্তে আস্তে হিমায়ক দিতে হবে। বুঝতে সমস্যা হইতেছে কারো কোথাও? না স্যার। আচ্ছা, যদি এই সিস্টেমটা যদি আমরা দেখি যে আর হিমায়ক নিতেছে না, অনেক সময় হয় কি সিলিন্ডারে অল্প হিমায়ক থাকে, এই অল্প হিমায়ক থাকলে ওই ভিতরের দিকে আর হিমায়ক যাইতেছে না, তখন কি করতে হবে, তখন হলো সিলিন্ডারটাকে খাড়া করে কম্প্রেসারটাকে চালু করে দিতে হবে। চালু করে দিলে পরে ধীরে ধীরে আস্তে আস্তে গ্যাস দিব, এবং ওই প্রেসারটা, সাকশন প্রেসারটা আমরা দেখব। অর্থাৎ এই R600 হলে এটা 0 বা 1 psi রানিং প্রেসার থাকবে, এই প্রেসারটা ঠিক আছে কিনা এটা দেখব। এইগুলা দেখে তারপর নির্দিষ্ট পরিমাণে রেফ্রিজারেন্ট চার্জ হয়ে গেলে গ্যাস ম্যানিফোল্ডের ভালভটাকে বন্ধ করে দিব, ভালোভাবে বন্ধ করব, এবং আধা ঘন্টা পরিমাণ অপেক্ষা করব, অর্থাৎ আধা ঘন্টা রেফ্রিজারেটরটা চলতে থাকবে। এই সময় সে ঠান্ডা হতে থাকবে। এই সময়ের একটি কট টাইপ থার্মোমিটার, অর্থাৎ আমরা যে থার্মোমিটার জ্বর মাপি, যে এগুলোর মধ্যে
মধ্যে কিছু থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায়। এই থার্মোমিটার গুলা আমরা ইভাপোরেটরের চেম্বারে রেখে দিব। যদি সেই আধা ঘন্টার স্যার। মধ্যে -5°C তাপমাত্রা দেখাইতে পারে, ঠান্ডা করতে পারে, তাহলে বোঝা যাবে যে আমাদের রেফ্রিজারেন্ট চার্জ করা ঠিক আছে। এখন রেফ্রিজারেন্ট চার্জ করা ঠিক হলে আমরা যে চার্জিং লাইনটা তৈরি করছি, কারণ এটা তো চতুর্দিক দিয়ে বন্ধ, কোনো দিক দিয়ে হিমায়ক বা লিক নাই, শুধু একটা পথ রাখছি যেদিক দিয়ে আমরা হিমায়ক চার্জ করব। এখন সেই চার্জিং লাইনটাকে কি করতে হবে, পিঞ্চ অফ টিউব দ্বারা পাঞ্চ করে, অর্থাৎ চাপ দিয়ে বন্ধ করে ওইখানে একদম কি বলে গ্যাস ওয়েল্ডিং বা তাতাল দিয়ে সোল্ডারিং ওয়েল্ডিং দ্বারা ওয়েল্ডিং করে ওই মুখটাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে তারপরে স্যার বন্ধ করা যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে শুধু লিক হতে পারে, যেহেতু আমরা আগে লিক চেক করে ফেলছি, লিক নাই। এখন যদি লিক হয় তাহলে শুধু এই জায়গাটা দিয়ে লিক হতে পারে। এই জন্য ওই জায়গাটাতে আমরা কি করবো, একটু সাবান ফেনা দিয়ে আবার চেক করব, যে জায়গাটা সিলগালা করা হয়েছে ওই জায়গাতে একটু সাবান ফেনা লাগাবো, লাগাইয়ে একটু চেক করব, চেক করলে বুঝতে পারবো যে লিক আছে কিনা। আমি এতক্ষণ যেই তথ্যগুলা দিলাম এগুলা সবচেয়ে ভালো হবে তোমরা যদি ব্যবহারিক দেখতে পারো, তাইলে তোমাদের বোঝার সুবিধা হবে। তো আমরা ইনশাল্লাহ সামনে যখন ব্যবহারিক দেখাবো তখন বুঝতে পারবা। এখন এই কথাগুলা হয়তো বুঝতে একটু কষ্ট হবে আর কি। এখানে একটা নোট আছে, একটা গুরুত্বপূর্ণ চার্জিং লাইন এবং বা প্রসেস টিউব অ্যাডাপ্টারের পরিবর্তে পার্সিং বাল্ব স্কেডার বাল্ব যুক্ত কপার টিউব অথবা ফ্লারিং নাট যুক্ত ক্যাপিলারি টিউব অথবা ফ্লারিং নাট যুক্ত ক্যাপিলারি টিউব করে সংযোগ করা যেতে পারে। অর্থাৎ চার্জিং লাইনটা যেটা তৈরি করবা সেটা এখানে ক্যাপিলারি টিউব দিয়ে তার মাথায় একটা দিয়ে একটা চার্জিং পয়েন্ট তৈরি করতে পারবা। তৈরি করার পরে হলো চার্জিং করতে হবে। এই গ্যাসটা যে আমরা চার্জ করব, চার্জ করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? এই গ্যাসগুলা চার্জ করার সময় সাবধানতা হলো, 1 নম্বর বিষয়টা হলো সিএফসি যেটা আছে, সিএফসি যে গ্যাসটা আছে সেই গ্যাসটা চার্জ করার পূর্বে, অর্থাৎ যদি লিক থাকে বা কোনো পরিবর্তন করতে হয় তখন আমাদেরকে কি করতে হবে, সেটা হলো সিএফসি যুক্ত গ্যাস বা এইচএফসি যুক্ত গ্যাস আমরা বায়ুমণ্ডলে ছাড়বো না, রিকভারি ইউনিটের মাধ্যমে এটাকে টাইনা নিয়ে জমা রাখতে হবে। এবং এই জাতীয় গ্যাস চার্জ করার সময় পার্জিং করা মানে হলো আমরা যখন পুরো সিস্টেমটাকে ভ্যাকুয়াম করি তখন আবার হুস পাইপটা যখন লাগাই তখন হুস পাইপের মধ্যে তো বাতাস থাকে, এই বাতাসটাকে বাইর করতে হয় হিমায়কের সাহায্যে, এটাকে পার্জিং বলে। এই পার্জিং করা যাবে না এই সিএফসি গ্যাসের মধ্যে। তাহলে কি করতে হবে, তাহলে এরকম ভাবে ভ্যাকুয়াম করতে হবে যেন ওই পার্জিং এর যে পয়েন্টটা আছে সেটা ওই একদম লাগানোই থাকবে এবং ওটা সহকারে একবারে ভ্যাকুয়াম হবে। আমরা আর কোনো নতুন করে আর কোনো পার্জিং করব না। ভ্যাকুয়াম করার সময় লাইনটা, অর্থাৎ তখন ডাবল গেজ ম্যানিফোল্ড ব্যবহার করে গ্যাস চার্জ করতে হবে। 2 নম্বরে কি সাবধানতা অবলম্বন করতে হবে, চার্জিং এর যন্ত্রপাতি মাটিতে বা ময়লাযুক্ত স্থানে রাখা যাবে না। যদি মাটিতে বা ময়লাযুক্ত স্থানে রাখি তাহলে সিস্টেমের মধ্যে ধুলাবালি বা ময়লা যাইতে পারে, এই জন্য এই সমস্ত ধুলাবালি যুক্ত ময়লাযুক্ত স্থানে রাখবো না। তারপরে কি বলছে, ক্যাপিলারি সিস্টেম সঠিক চার্জ করতে না পারলে হিমায়ক যন্ত্রের থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় না। যে সমস্ত সিস্টেমের মধ্যে হিমায়ক বিন্দুক হিসেবে ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়েছে, এখানে যদি সঠিকভাবে ধীরে ধীরে যদি চার্জ না করা তাহলে এটা পরিপূর্ণ চার্জ হবে না এবং এটা সময় নিয়ে চার্জ করতে হয়। এই চার্জটা করার সময় সাবধানতা অবলম্বন করতে হয় এবং ধীরে সুস্থে চার্জ করতে হয়, এইটাতে তাড়াহুড়া করা যাবে না, তাহলে এটার পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে না। এবং ওজন করে চার্জ করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি ব্লেন্ড রেফ্রিজারেন্ট, অর্থাৎ ব্লেন্ড মানে হলো আমরা ব্লেন্ড বলি কোনটাকে, যেখানে একাধিক হিমায়ক, ওই যে আমরা বলছিলাম 400 বা 500 গ্রুপের বা এইচসি ব্লেন্ড, হাইড্রোকার্বন ব্লেন্ড, এই জাতীয় রেফ্রিজারেন্ট চার্জ করার সময় অবশ্যই লিকুইড চার্জ করতে হবে। এবং এটাকে লিকুইড চার্জ করতে হলে কি করতে হবে, মাথাটা নিচের দিকে অর্থাৎ উল্টাই দিতে হবে, সিলিন্ডারটাকে লিকুইড অবস্থায় চার্জ করতে হবে। ব্লেন্ড হিমায়ক কখনোই খারাপ অবস্থা অর্থাৎ ভ্যাপর চার্জ করা যাবে না। কারণ কি, ভ্যাপর যদি চার্জ করে তাহলে এখানে যে দুইটা হিমায়ক ব্যবহার করা হয়, দুইটা হিমায়কের একটা রেশিও আমরা দেখছিলাম, এখানে হয়তো 50% থাকে আর একটা রেফ্রিজারেন্ট আর একটা 50% থাকে। এখন এই দুইটা রেফ্রিজারেন্টের মধ্যে যার প্রেসার বেশি যদি এটা ভ্যাপর চার্জ করা হয় তাহলে ওই রেফ্রিজারেন্টটা আগে বের হয়ে চলে যাবে, তাহলে যার প্রেসার কম সে পরে থাকবে।
যদি এই ঘটনা ঘটে তাহলে আর ওই যে ব্ল্যান্ড তৈরি হয়েছে যে 50-50 যে পার্সেন্টেজ যে দুইটা হিমায়কের, এটা আর ঠিক থাকবে না ভিতরে যায়, তাহলে আর ঠান্ডাটা পাওয়া যাবে না ভালো। যার জন্য অবশ্যই এটা লিকুইড অবস্থায় চার্জ করতে হবে। ব্ল্যান্ড রেফ্রিজারেন্ট চার্জ করার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই লিকুইড অবস্থায় চার্জ করতে হবে। আর লিকুইড অবস্থায়, হ্যাঁ তোমরা কি স্ক্রিন দেখতে পাইতেছো? রাজু, ফাহাদ, তোমরা জি, কি স্যার আপনার জি না স্যার জি, স্যার। বলে যায় স্ক্রিন দেখতে পাইতেছো? জি স্যার, এখন স্যার দেখতে পাচ্ছি। জি স্যার এখন জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখা যাইতেছে না স্যার। দেখা যাচ্ছে না তাই না স্ক্রিন? জি স্যার। স্যার, আচ্ছা দাঁড়াও দিচ্ছি। স্যার দেখা যায় না স্যার এখন দেখা যায় এখন দেখতেছো? এখন স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ? ফাহাদ, না স্যার। এখনো স্ক্রিন দেখা যায় না? জি স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাইতেছে জি স্যার, স্যার। দেখা যাইতেছে স্যার। জি স্যার। আচ্ছা স্যার দেখা যাইতেছে স্যার। আচ্ছা তাহলে আমরা আলোচনা স্যার, করতেছিলাম। এখন দেখা যায় আচ্ছা স্যার বড় করেন স্যার। হ্যাঁ হ্যাঁ বড় করছি হ্যাঁ এখন বড় হয়েছে না? জি স্যার। তাহলে এটা আমরা খেয়াল করব যে এইচএফসি ব্লাইন্ড রেফ্রিজারেন্টে অবশ্যই লিকুইড অবস্থায় চার্জ করব, এবং লিকুইড অবস্থায় চার্জ করার সময় লিকুইড লাইন দিয়ে যদি চার্জ করা হয় সেই ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু সাকশন লাইন দিয়ে যদি চার্জ করা হয় তাহলে কিন্তু একটু কম প্রেসারের জন্য লিকুইড চার্জ করা কম প্রেসারের জন্য ক্ষতিকর। যার জন্য কম প্রেসারের জন্য এই এই জিনিসটা আমরা চেষ্টা করব যে চার্জ করার সময় সুপার চার্জ করা হয়। আর লো সাইড দিয়ে লিকুইড স্যার। চার্জ করতে হবে কম বেশি ঠান্ডা অবস্থায়, এবং প্রসেস টিউব ব্যবহার করে আস্তে আস্তে চার্জ করতে হবে। আচ্ছা তাইলে জি স্যার চার্জ করার সময় ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ হ্যান্ড গ্লোভস, তারপর চোখের গ্লোভস, নাকের মাস্ক, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে নিতে হবে। হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন ব্লেন্ড খোলা স্থানে চার্জ করতে হবে, কারণ হলো এটা হলো আগুন ধরে ফ্লেমেবল গ্যাস। যার জন্য এরকম বদ্ধ জায়গা যদি করি তাহলে আমাদের এই ঘর যদি বদ্ধ থাকে, দরজা জানালা যদি খোলা না থাকে, তাহলে এটা আমাদের জন্য ধরার একটা কারণ হয়ে যেতে পারে। যার জন্য ওই অবস্থা অবশ্যই খোলা জায়গার মধ্যে চার্জ করতে হবে এই হাইড্রোকার্বন গ্যাস গুলাকে। আর তারপরে এই হাইড্রোকার্বন গ্যাস যদি চার্জ করা হয় টিউব পাঞ্চ বা ব্রেজিং করার সময় হিমায়ক যন্ত্র বন্ধ রাখতে হবে। জি স্যার। রেফ্রিজারেন্ট এবং এর সাথে ব্যবহৃত সিনথেটিক অয়েল অতিমাত্রায় জলীয় বাষ্প শোষণ করে, সুতরাং পানি যাতে শোষণ করতে না পারে সেই জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। এই সমস্ত হিমায়ক গুলা পানি শোষণ করে বিধায় এই সমস্ত হিমায়ক গুলাকে খুব সাবধানে চার্জ করতে হবে যেন সিস্টেমের ভিতরে কোনো পানি না থাকে। ঠিক আছে? আর জি স্যার। জি স্যার সিস্টেমকে পার্জিং এবং পাঞ্চ করার সময় ব্লু ল্যাম্পের ব্যবহার করা যাবে না, যেহেতু এগুলো আগুন ধরে, যার জন্য এই সময় ফ্লেমেবল গ্যাস ব্যবহার করা যাবে না। এখানে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা পরে দেখবে। এখানে বাড়ির কাজটা দিয়ে দেই। বাড়ির কাজটা হলো রেফ্রিজারেন্ট চার্জের প্রয়োজনীয়তা কি, চার্জ করার জন্য চার্জের প্রকারভেদ বর্ণনা করতে হবে, যে আমরা লিকুইড এবং ব্যবহার করতে পারি। বৃহস্পতিবারের বুঝি নাই কি বলো? স্যার বৃহস্পতিবারের পঞ্চাশটা দেন। হ্যাঁ হ্যাঁ দিব এটা শেষ করে নি, তারপরে চার্জিং পদ্ধতি বর্ণনা করতে হবে, আর রেফ্রিজারেন্ট চার্জের সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয় এগুলো বর্ণনা করা। এই হলো আমাদের আজকের বাড়ির কাজ, এই হলো আমাদের লেসন মোটামুটি শেষ। এখন এই বিষয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে এটা আগে শেষ করি, তারপর আমরা বৃহস্পতিবারের প্রশ্নগুলো দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে। এখানে কি কারো সমস্যা আছে কিনা? নাই কেন? সমস্যা নাই।